লক্ষ্মীর, আমি ছোট বাচ্চা নই যে আমাকে সবাই যেভাবে বোঝাবে আমি সেভাবেই বুঝবো। আমিও জানি রায়ান মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করা সম্ভব না। আর প্রমাণ করেও আহামরি কোনো লাভও হবে না। প্রমাণ না হয় নাইবা করলাম, কিন্তু আপনি যেহেতু সত্যিটা জানেন তাহলে সবাইকে বলে দিন, আপনার কথা সবাই বিশ্বাস করবে। আমি কি বলবো তুই বল। আমি সত্যিটার এক অংশও জানি না। কিভাবে রায়ান আর তুই এক ঘরে, কিছুই জানি না। আমি কি বলবো সবাইকে? এমাত্রই তো বললেন আপনি সব জানেন। আমি সবাই না জানলেও এতটুকু জানি তুই মিথ্যা বলছিস না। মনে প্রাণে বিশ্বাস করি যে তোর চরিত্রে কোনো দাগ নেই। এজন্যই সবার সামনে তোকে আরো অপমানিত হওয়া থেকে বাঁচাতে চাই। কিন্তু কেন? সব কেন এর উত্তর হয় না হির। কিন্তু আমার এই কেন উত্তরটা আমার চাই। কেন চান আপনি আমাকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর জানতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কিছু প্রশ্ন থাকাই শ্রেয়। হীর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে একটু সামনে এগিয়ে দাঁড়ালো। তুর্য হীরের দিকে ফিরে তার পিছনে দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময়ে পিচ ঢালা রাস্তার সব ধুলোবালি উড়িয়ে দমকা বাতাস বইতে শুরু হলো। আচমকা ধুলো উড়াতে বেখেয়ালে হীর দু চোখে ধুলো আটকে যায়। চোখ জলে ওঠায়। সেখান থেকে সরে যাওয়ার কথা হীরের মাথা থেকে সরেই যায়। এদিকে ধুলোতে পুরো মাখিয়ে যাচ্ছে সে, কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎই তুর্যের সামনে থেকে হীরকে বুকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে হীর চোখ পরিষ্কার করে তুর্যের দিকে তাকায়। তুর্য চোখ বন্ধ করে আছে। হীর এখনও তার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। এই স্বপ্নটা প্রতিনিয়ত দেখত হীর। একদিন পরম আবেশে তুর্য তাকে বুকে জড়িয়ে নেবে, আদরে আদরে ভরিয়ে দেবে, তাকে কপালে এঁকে দেবে ভালোবাসার স্পর্শ। কেন যেন আজ খুব লোভী হতে ইচ্ছে করছে হীরের। ইচ্ছে করছে এই সময়টাকে লুফে নিতে। হ্যাঁ, সে আজ তার ভালোবাসাকে আপন করে নেবে। আজ সে তুর্যর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হয়তো আজকের পর তুর্যকে এত কাছে সে কখনো পাবে না। আজকে একটু বেহায়া হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? চোখ দুটো বন্ধ করে নিজেকে তুর্যর বুকে পুরোপুরি এড়িয়ে দিল হীর। তুর্য পূর্বের থেকেও বেশি শক্ত করে ধরল হীরকে। তুর্যকে জড়িয়ে ধরার জন্য তুর্যর পিঠ পর্যন্ত হাত দিতে বিদ্যুৎ চমকানোর শব্দে ধ্যান ভেঙে যায় হীরের। ইচ্ছে থাকা সত্ত্বেও সাহস করে উঠতে পারছে না। তুর্যকে নিজের করে পাওয়াটা নিজেকে স্বপ্ন হীরের। কখনো যেই স্বপ্ন পূর্ণ হবে না সেই স্বপ্ন দেখাটাও অন্যায়। তুর্যকে নিজের থেকে সরিয়ে একটু দূরে সরে দাঁড়ালো হীর। আকাশের বুক চিরে একরাশ জলরাশি বৃষ্টির রূপ নিয়ে ধারাকে ভিজিয়ে দিচ্ছে। একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। দুজনের চোখের ভাষা এক হলো, প্রকাশ করার অনুমতি পাচ্ছে না। বৃষ্টির প্রতিটি ফোঁটা হীর আর তুর্যকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আশেপাশে তারাবিহীন কেউ নেই। ঝড়ো বাতাস শুরু হতেই সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে চলে গিয়েছে। কিন্তু হীর আর তুর্য নিজেদের মধ্যে এমন বিভোর হয়েছিল যে তারা যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে সেদিকে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। হঠাৎ বজ্রপাতের শব্দে তুর্যের ধ্যান ভাঙে। হীরকে ছেড়ে দিয়ে সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তুর্য ছেড়ে দিলে হীর বেশ লজ্জায় পড়ে যায়। ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে দেখে তুর্য হীরকে তার পরিকল্পনা বোঝাতে শুরু করে। নাকির, আমি যা করতে যাচ্ছি সবার ভালোর জন্যই করতে যাচ্ছি। রায়ানের সাথে আমার বিয়ে কারো ভালো বই আনবে না। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? তুই ভাবলি কি করে রায়ানের সাথে বিয়ে দেওয়ার জন্য তোকে এখানে এনেছি? তোকে আমি বিশ্বাস করি। তাহলে আমাকে এখানে এনেছেন কেন? আজ এখানে তোর আর আমার বিয়ে হবে, তাই এখানে এসেছি। কি? এক মিনিট, বোধহয় বৃষ্টি শব্দের জন্য আমি ভুল উল্টাপাল্টা শুনেছি। আবার বলুন তো, কি বললেন? তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস। আমি তোকে বিয়ে করব আজকেই। আগে শুধু আমার মনে হতো, আজ প্রমাণ হয়ে গেল আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। লন্ডনের পানিতে কিছু একটা মেশানো ছিল, যার জন্য আপনার আজকে এই অবস্থা। ফাজলামো হচ্ছে? ফাজলামো তো আপনি করছেন। এভাবে কি বিয়ে করা যায়? আর আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে আপনিই বা কেন বিয়ে করতে চান আমাকে? সবার ভালোর জন্য এটা আমাদের করতে হবে। রায়ান তার বাবা মাকে কনভিন্স করে তোরা রায়ানের বিয়ে ফাইনাল করে ফেলবে। আপনি এত শিওর কিভাবে হলেন যে রায়ান আমাকে বিয়ে করবে? জানি না, কিন্তু আমার মন বলছে এখন যদি আমি কিছু না করি তাহলে আমি সব হারিয়ে ফেলবো। কি সব আবোল তাবোল বকছেন? কি হারিয়ে ফেলবেন আপনি? আর আপনারা যেটা মনে করছেন সেটা মোটেও সত্যি না। রায়ান আমাকে একটু ভালোবাসে না। সে এসব করেছে যেন তাফসিকে বিয়ে করতে না হয়। আমি ওসব আর জানতে চাই না। আমি শুধু জানি আজকেই আমরা
বিয়ে করব। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কিন্তু কেন? তুই কি বুঝতে পারছিস না এটাই সবার জন্য ভালো হবে? ইচ্ছে করে কারো জীবন আগুন লাগানোর মতো মেয়ে আমি নই। মানে কি বোঝাতে চাইছিস? জানি না, আমাকে বাসায় নিয়ে চলুন। হীরকে রাজি করাতে না পেরে ক্ষোভে গাড়ির বোনেটের সজোরে ঘুষি মারে তুর্য। তুর্যের এই ক্ষোভের অর্থ হীর বুঝতে পারছে না কেন এমনটা চাইছে তুর্য। তার আর তুর্যের বিয়ে হলেও তো তেমন কোনো লাভ হবে না, কারণ রায়ান তার থেকে এমনিতেও বিয়ে করবে না। তাহলে কি তুর্য ভাবছে রায়ান তাকে বিয়ে করবে? কিন্তু এটা সম্ভব নয়। রায়ান তো তাকে ভালোবাসে না। রায়ান শুধু তার আর তাপসের বিয়েটা ভাঙতে চায়, সেটা যে করে হোক। তুর্য কিছু স্পষ্ট ভাবে বলছে না, কিন্তু হীর তুর্যকে কিছুতেই বিয়ে করবে না। তুর্য আর জেসিকা একে অপরকে ভালোবাসে। তুর্য জীবনে জেসিকার জায়গা হীর নিতে চায় না। তার জন্য জেসিকা তার ভালোবাসা হারায় সেটা সে কখনোই চাইবে না। ভালোবাসা মানুষটিকে না পাওয়ার কষ্ট যে কতটা সেটা শুধুমাত্র সেই জানে। সেই কষ্ট অন্য কেউ পাবে সেটা তো হীর চায় না, কখনো না, কোনো দিনও না। আজ তার সাথে থাকলে তাপসিকে তার ভালোবাসায় ফিরিয়ে দিত সে। কিন্তু রায়ান। তুর্য রাগান্বিত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসলো হীর। সারা রাস্তা হীরের সাথে আর কোনো কথা বলেনি তুর্য। কিছুতেই যে সে হীরকে হারাতে পারবে না। কিন্তু এটা সে কিভাবে বলবে হীরকে? হাজারো জড়তা এসে ভর করে তাকে যখনই সে তার ভালোবাসার কথা, হীরের প্রতি দুর্বলতার কথা হীরকে বলতে চায়। জেসিকার সাথে ক্যাজুয়াল সম্পর্কটা যে তাকে এতটা যন্ত্রণায় ফেলে দেবে সে কল্পনাও করেনি। মাঝরাতে হঠাৎ করে হীরের ঘুম ভেঙে যায়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড। অসময়ে বৃষ্টিতে ভেজার ফল এটা। একটা ব্যথার ওষুধ না খেলেই নয়। ক্লান্ত শরীরটাকে টেনে বিছানা থেকে নামিয়ে ওষুধ বের করলো হীর, কিন্তু পানির বোতলে এক বিন্দু পানিও নেই। অগত্যা জোর করে শরীরটাকে পুনরায় টেনে নিচে নামাতে হলো তাকে। বোতলটা পানি ভর্তি করে ফিরে আসার সময় হঠাৎ তাফসির রুমের সামনে এসে থমকে দাঁড়ায় হীর। ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ আসছে। রাত প্রায় 2:30 বাজতে চলেছে। এত রাতে এমন উদ্ভট শব্দ হওয়াটা মোটেই স্বাভাবিক নয়। কিসের শব্দ হচ্ছে জানার জন্য দরজা ধাক্কা দিয়ে দরজাটা আস্তে করে খুলে যায়। হয়তো দরজা লক করতে ভুলে গিয়েছিল। ঘরের ভেতর ঢুকে হীর যা দেখতে পায় তাতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তাপসি তার ওড়না দিয়ে গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। ঘরের ভিতরে হীরের প্রবেশ করাটা তাপসির চোখে পড়েনি তখনও, তাই সে তার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে হীর। হীরের চিৎকারের শব্দে তমা বেগম আর তুর্যের ঘুম ভেঙে যায়। চিৎকারের শব্দে হীরের দিকে ফিরে তাকায় তাপসি। এই সময় তার ঘরে হীরকে দেখে সে বেশ বিরক্ত হয়, কেননা হীর তাকে তার উদ্দেশ্যে সফল হতে দেবে না। তুই আমার রুমে এই সময় কি করছিস হীর? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। তুমি কি পাগল হলে? এসব কি করছো? নিজের জীবন কেন নিতে চাচ্ছ? নেমে আসো প্লিজ আপু, নিচে নেমে আসো, এমন করো না। হীর, তুই আমার রুম থেকে বের হ। হীর তাপসির দিকে এগিয়ে গেলে তাপসি বাধা দেয়। তুই আর এক পা এগিয়ে এলে আমি ফাঁস দিব। কান্নায় ভেঙে পড়ে হীর। এমন করো না আপু, তোমার সামনে হাত জোড় করছি। আমাকে বাধা দিস না, আমার কাছে এই একটাই পথ খোলা আছে। তুই চলে যা এখান থেকে, আমাকে মুক্তি দে প্লিজ। রায়ানকে ছাড়া এই জীবনের কোনো মানে নেই আমার। এসব বলো না। রায়ানের মতো একটা নিকৃষ্ট মানুষের জন্য নিজের জীবন শেষ করো না প্লিজ, নিচে নেমে এসো। আমার প্রথম ভালোবাসার রায়ান, জ্ঞান হওয়ার পর থেকে তাকেই ভালোবাসার সঙ্গী হিসেবে মেনে এসেছি। আজ কিভাবে পারবো তাকে অন্য কারো দেখতে? যে জীবনে রায়ান নেই সেই জীবন রাখার কোনো মানে নেই। আমি তোমার রায়ানকে তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়াদা করছি। নেমে এসো। তুই সত্যি বলছিস? বিশ্বাস করো, তোমার রায়ান তোমারই থাকবে। অনেক কষ্টে তাপসিকে বুঝিয়ে নিচে নামিয়ে জড়িয়ে ধরল হীর। তমা বেগম আর তুর্য দরজার বাইরে থেকে নির্বাক দর্শকের মতো তাদের কলিজার টুকরোর এই অবস্থা দেখে যাচ্ছে। তাদের কারোরই সাহস হচ্ছে না তাপসির সামনে যাওয়ার। বেশ কিছুক্ষণ কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ে তাপসি। নিজের সন্তানকে চোখের সামনে আত্মহত্যার চেষ্টা করতে দেখা কোনো বাবা মার কাছে পৃথিবীতে নরকের থেকে কম নয়। তমা বেগমের বিপি বেড়ে তার অবস্থাও বেশ খারাপ। কিছুই বুঝে উঠতে পারছে না তুর্য কিভাবে সব ঠিক করবে। এই সব কিছুর জন্য তাই শুধু রায়ান। তুর্যর ইচ্ছে করছে রায়ানকে খুন করে ফেলতে। হয়তো রায়ানকে নিজের হাতে মারতে পারলে সে কিছুটা হলেও শান্তি পেত, কিন্তু সেটাও পাচ্ছে না। মাথা হ্যাং হয়ে গেছে তুর্যর, অনেক বেশি অশান্তি লাগছে। ব্যালকনিতে গিয়ে সিগারেট জ্বালিয়ে রকিং চেয়ারটায় গা এড়িয়ে দিল। জ্বলন্ত সিগারেটে ঘন ঘন টান দিচ্ছে আর চোখ বন্ধ করে নিচ্ছে। ধোয়ার কুণ্ডুলি রাতের আধারের সাথে মিশে অন্ধকার থেকে আরও বেশি কালো করে দিচ্ছে। হাতে থাকা সিগারেটে ক্রমশ ফুরিয়ে যাচ্ছে।
ফুরিয়ে আসছে। নতুন আরেকটা জ্বালানোর জন্য প্যাকেটটা হাতে নিলেই প্যাকেটের গায়ের ইংরেজি লেখাটা তার চোখে পড়ে, স্মোকিং কজেস ক্যান্সার। লেখাটা চোখে পড়তে তুর্য দুই ঠোঁট আপনা আপনি কেঞ্চিতে প্রসারিত হয়ে যায়। একদিন হির তার মুখ থেকে সিগারেট টেনে ছুঁড়ে ফেলে নিচে ফেলে দিয়েছিল। স্মোকিং কজেস ক্যান্সার, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ। জানেন না বুঝি? লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন অথচ এটুকু জানেন না? স্মোক করেন কেন? এটা ক্ষতিকর। স্মোকটা করেন কেন? এটা ক্ষতিকর। তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছে করে বুঝি? আর স্মোক করবেন না। প্রায় ফুরিয়ে আসা সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের সাথে পিষে ফেলে তুর্য। নতুন আরেকটা ধরানো প্রয়োজন, কিন্তু কেন যেন ধরাতে গিয়েও থেমে যায় সে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে বারবার। সিগারেটের প্যাকেটটা পাশে রেখে দাঁড়িয়ে পড়ে সে। ব্যালকনির রেলিং ধরে বাইরের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরে চলে যায় সে। এদিকে ঘরের মেঝেতে গুটিসুটি হয়ে বসে আছে হির। কিছুক্ষণ আগে তাপসিকে সে ওয়াদা করেছে রায়ানকে তার কাছে ফিরিয়ে দেবে। তাপসিকে মিথ্যে বললেও নিজেকে কিভাবে মিথ্যে বলবে সে? রায়ানকে যে তার আর ফেরানো সম্ভব নয় সেটা সে জানে, কিন্তু তাপসিকে কি করে বোঝাবে? আজ একটু দেরি হলেই তাপসিকে হারিয়ে ফেলতো তারা। যেভাবে হোক তাপসিকে স্বাভাবিক করতে হবে, আর এর জন্য তাপসির মন থেকে তার আর রায়ানের মধ্যকার মিথ্যা সম্পর্কের ভয় দূর করতে হবে। তার জন্য যা করতে হয় তাই করবে সে। তাপসির জীবনের সামনে এটা নিতান্ত তুচ্ছ। পরের দিন রায়ান তার বাবা মা চৌধুরী ম্যানশনে এসে হাজির হন। আফজল সাহেব বাসায় না থাকায় তমা বেগম তাদের সাথে দেখা করেন। ভোর রাতে তাপসিকে ঘুমের ওষুধ দেওয়াতে সে এখনো ঘুমিয়ে আছে। হির তাদের সামনে আসেনি, কিন্তু আড়ালে লুকিয়ে রেখেছে। রায়ানের ভাঙাচোরা চেহারা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো মেরেছে তাকে। হির খানিকটা চিন্তা করে ধারণা করলো হয়তো কালকে তুর্য তাকে মেরেছে। এমন পরিস্থিতিতে হিরের বেশি খুশি লাগছে এই ভেবেছে তুর্য রায়ানকে মেরেছে। নিজের খুশিকে দমিয়ে আবারও কান পাতায় মনোযোগী হলো হির। উদ্দেশ্য তাদের আসার কারণ তাকে জানতে হবে, তবে কারণটা যে এত ভয়াবহ হতে পারে সেই সম্পর্কে হিরের বিন্দুমাত্র আন্দাজ ছিল না। রায়ান আর তার বাবা মা হির আর রায়ানের বিয়ের কথা বলতে এখানে এসেছেন। রায়ানদের বিয়ের প্রস্তাবে তমা বেগমের মাথা চক্কর দিয়ে ওঠে। হয়তো এটাই বাকি ছিল। তমা বেগম এমনি তো হিরকে পছন্দ করে না, এখন তো কোটি টাকা বিয়ে নিয়েও বিশ্বাস করবে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তাফসির কি হবে? তাফসির যদি বিয়ের কথা জানতে পারে তাহলে? আফজল সাহেবের অনুপস্থিতিতে তমা বেগম তাদের বলে, তুর্যর বাবা কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছে, আমি এখন কিছুই বলতে পারবো না, আপনারা অপেক্ষা করুন কিছুদিন। রায়ান তার বাবা মার কানে কিছু বললে রায়ানের বাবা আবারও বলতে শুরু করে, আফজাল আসার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এতে তো কোনো সন্দেহ নেই যে রায়ান আর হির একে অপরকে ভালোবাসে, তাই শুভ কাজে দেরি করাটা ঠিক না। আর এখানে কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই, বিয়েটা অবশ্যই হবে। তমা বেগম বেশ হতাশ হয়ে উত্তর দিলেন, হয়ে গেলেই বোধহয় ভালো। সব সমস্যার মূল ওই মেয়েটাই। ওই মেয়ের জন্য আজ আমার মেয়ে। গতকাল রাতের কথাটা বলতে গিয়েও বলতে পারলেন না তমা বেগম। রায়ান তমা বেগমের কথাকে তোয়াক্কা না করে একটা বিজয় হাসি এসে সেখান থেকে উঠে চলে গেলেন। বারবার মাথাটা চক্কর দিয়ে উঠছে হিরের। কিছু ভেবে কুল পাচ্ছে না সে। কি করলে সব ঠিক করতে পারবে সে? তার কি তুর্যর আইডিয়াটা মেনে নেওয়া উচিত? তার আর তুর্যর বিয়ে হলে কি সব ঠিক হয়ে যাবে? অন্তত তাফসির ভুল ধারণা ভাঙবে এই বিয়ের মাধ্যমে। কিন্তু তবুও রায়ান তো ভালো হবে না, সে তাফসিকেই কষ্ট দেবে। এসব চিন্তা করতে করতে আবারও হিরের মাথা ব্যথা করে শুরু হয়ে গিয়েছে। এমন মাথা ব্যথা নিয়ে মানুষ বাঁচে কি করে? আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি। ব্যালকনির রেলিংয়ের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তুর্য। এক হাতে কফির মগ, আরেক হাত দিয়ে কপালে স্লাইড করতে করতে একটু পরপর কফিতে চুমুক দিচ্ছে। এটা তুর্যর প্রতিদিনের রুটিন। কফিতে চুমুক দিতে দিতে ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখতে অজানা এক তৃপ্তি পায় সে। হঠাৎ হীরের মুখ থেকে এমন কথা শুনে বেশ অবাক হলো সে। আমি আপনার প্রস্তাবে রাজি। কাল রাতের ঘটনার পর এখন মনে হচ্ছে এটা করাই ঠিক হবে। ওই প্রস্তাবের মেয়াদ শেষ। মানে হলো এই, কাল যখন তোকে আমি প্রস্তাব দিয়েছিলাম তখন তো মানা করে দিয়েছিলি, তাই এখন আমি মানা করে দিচ্ছি। এটা কি খেলা চলছে? খেলা চলছে না, তুই তোর ইগোর জন্য মানা করেছিস। ইগো আমারও আছে। আপনি সত্যি একটা পাগল। এটা তাফসির জীবন মরণের প্রশ্ন, আর আপনি পড়ে আছেন আপনার ইগো নিয়ে। কি মানুষ রে বাবা! তুর্য চৌধুরীর তোর জ্ঞানের প্রয়োজন নেই। ঘন্টা দুয়েক পর কালকের জায়গায় পৌঁছে গেলেই হবে। তুর্য অপরদিকে ফিরে পুনরায় কফিতে মনোযোগ দিল। হীরার মাথায় উদ্ভট সব চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, সত্যিকারের বিয়ে না করে মিছিমিছি বিয়ে নাটক করলে হবে না? তুর্য ভ্রুকুচকে হীরকে দেখছে। ওভাবে কি দেখছেন? দেখছি তুই পাগলাগারদ থেকে পালানোর পর থেকে একটু বুদ্ধিমতী হয়ে গিয়েছিস। হীর এই কথার আগামাতে কিছুই বুঝলো না, কিন্তু মনে হচ্ছে তুর্য তাকে উপহাস করেছে। হয়েছে, এত ঢং দেখানোর কি আছে? আইডিয়া পছন্দ হয়নি বললেই তো হতো। যাই আমি।
হির চলে গেলে তুর্য আবারও কফিতে চুমুক বসায়। দিনের শুরুটা হিরকে দেখে হলেও দিনটা বেশ ভালো যায় তার। কিছুক্ষণ পরের ঘটনা, পার্পল কালারের একটা চুড়িদার পরে কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে হির। মিনিট 5 আগেই এসছে সে, হাতে 2-4 জোড়া চুড়ি আর খোলা চুল। এতটা সাধারণ সাজে কোনো কনেকে সচরাচর দেখা যায় না। তুর্য এখনো আসেনি, এই প্রথম তুর্য কোনো জায়গায় লেট। এমনিতে এত পাঞ্চুয়াল, কিন্তু আজ লেট। ভাবতে থাকে হির। এক মুহূর্তের জন্য তার মনে হয় তুর্য আসবে না। হিরের বুকটা আচমকা ছ্যাদ করে ওঠে। সত্যি সত্যি যদি তুর্য না আসে, তুর্য তাকে না ভালোবাসলেও তুর্যর প্রতি তার ভালোবাসার কোনো খাদ নেই। এই সাজানো বিয়ের মাধ্যমে হলেও সে খানিকটা সময় তুর্যর পাশে থাকার সময় পাবে। কিন্তু সে যদি মত পাল্টে ফেলে। হীরের ভাবনা ছেদ পড়ল গাড়ির ব্রেকের শব্দে। তুর্য এসছে। না যেতেও হীরের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠেছে। তুর্যের পরনে একটা সাদা শার্ট, হাত দুটো ফোল্ড করে কোনোই পর্যন্ত ওঠানো। গাড়ির সামনে থেকে হীরের কাছ অব্দি আসা পর্যন্ত হীর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। চোখের সানগ্লাসটা খুলে হাতে নিয়ে হীরের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল সে। এতে কি আছে? শাড়ি আর কিছু অ্যাক্সেসরিজ। কিন্তু কেন? এগুলো কার? ওই যে পাশে বেঞ্চিতে যে আঙ্কেল বসে আছেন, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। এটা তাকে দিয়ে বল তুর্য পাঠিয়েছে। এটা পরে বসে যে আসুন দ্রুত। আজ আপনারা তুর্যর বিয়ে, তুর্য অপেক্ষা করছে। তুর্যর কথার অর্থ খুব ভালোই বুঝতে পেরেছে হীর। ভয়ে বড়সড় একটা ঢোক গিলা ব্যাগটা হাতে নিয়ে কেটে পড়ল। না মানে সত্যি সবসময় এমন ভয় দেখানো কি খুব প্রয়োজন? আমার মতো একটা ইনোসেন্ট পিচ্চিকে এভাবে টর্চার করে কেন যমরাজটা? যমরাজ, হ্যাঁ যমরাজ। আজ তো একটা পচা। ভাগ্যিস কাজী অফিসে ওয়াশরুম ছিল, নয়তো নির্ঘাত আমি মারা পড়তাম। বিড়বিড় করতে করতে কিছু সময় পর তৈরি হয়ে গেল হীর। লাল শিফন শাড়িটা বেশ পছন্দ হয়েছে তার, সেই সাথে কিছু ব্যাঙ্গলস আর একজোড়া জড়োয়া ঝুমকো। এক্সট্রা লাল ওড়নাটা মাথায় পরে নিজেকে একবার আয়নায় দেখলো হীর। সম্পূর্ণ না হলেও অনেকটা নতুন বউয়ের মতোই লাগছে তাকে। এই দিনটার স্বপ্ন ছোট থেকে দেখে এসছে সে, আজ হয়তো পূর্ণতা পেতে চলেছে তার স্বপ্নগুলো। ওয়াশরুম থেকে বেরিয়ে হীরের চোখ কপালে। বিশাল লাইন ওয়াশরুমের বাইরে। লেডিস ওয়াশরুম হয়, সব মহিলারা দাঁড়িয়ে আছে। সবাই রাগি চোখে দেখছে হীরকে। প্রায় 30 মিনিট সময় ধরে সে ভিতরে ছিল। নিজের 28খানা দাঁত প্রদর্শন করে সেখান থেকে ছুটল সে। খুব জোর বেঁচেছি বাবা। এত দেরি করে কেউ? আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে। হীরকে দেখে আর কোনো শব্দ তুর্যর মুখ থেকে বের হলো না। তুর্য চেয়েছিল খুব করে বকে দিতে, কিন্তু এখানে সে নিজে বাকরুদ্ধ হয়ে গেছে। লোকে বলে একটা মেয়েকে সবচেয়ে বেশি সুন্দর তার বিয়ের সাজেই লাগে। কথাটা হয়তো হীরের জন্যই বলা হয়েছিল। আহামরি কোনো সাজ না থাকার পরেও কোনো অপশরীর থেকে কম লাগছে না তাকে। তুর্যর ইচ্ছে করছে এই অপশরীকে দুনিয়া থেকে লুকিয়ে নিজের মনের স্বর্গে রাখতে। তুর্য অপলক তাকিয়ে আছে হীরের কাজল কালো চোখের দিকে। তুর্যের এভাবে তাকিয়ে থাকা হীরকে বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তার কিছুক্ষণ পরের ঘটনা, বড় আম্মু, বড় আব্বু আর তাফসির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার পাশে তুর্য দাঁড়িয়ে আছেন, আমাকে লাল শাড়িতে। তাও আবার তুর্যের সঙ্গে দেখে বড় আম্মু চোখ দুটো মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। আসলে কিভাবে রিঅ্যাক্ট করা উচিত সেটা তারা বুঝতেই পারছে না। পিনপতন নীরবতা বিরাজ করছে পুরো বাড়ি জুড়ে। মনে হচ্ছে ঝড়ের পূর্বে শান্ত আবহাওয়াটা। নীরবতা ভেঙে শীতল গলায় বললেন তুর্য, আমি আর হীর বিয়ে করে নিয়েছি। তুর্যের কথাটা শুনে মনে হলো বোমা ফাটানো হয়েছে। এখনই এর আফটার এফেক্ট দেখা দেবে। তোমরা কিছু বলছো না যে? তমা বেগম অবিশ্বাসের সুরে এগিয়ে এলেন তুর্যর দিকে। তুই এটা করতে পারিস না তুর্য, বল তুই মজা করছিস? আমি মজা করছি না আম্মু, আর যতদূর বুঝি এটা মজা করার মতো বিষয় নয়। আমি এটা মানতে পারছি না। শেষমেশ তুইও একটা কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। আম্মু, হীর কাজের মেয়ে না, আমাদের মতোই এই বাড়ির একজন সদস্য সে। আব্বু হীরকে মেয়ে বানিয়ে এনেছিল এ বাড়িতে, তাই ওকে কাজের লোক বলাটা তোমার ভুল হচ্ছে। ঠিক আছে মানছি হীর কাজের লোক নয়, কিন্তু রায়ানের সাথে যে মুখে কলঙ্ক মিশিয়েছে সেটাও কি অস্বীকার করবি? ওসব কিছু মিথ্যে আম্মু। হীর আর রায়ানের কোনো সম্পর্ক নেই। যা কিছু আছে সব রায়ানের সাজানো। তুই এত শিওর হয়েছিস কিভাবে? কারণ হীরের সম্পর্কে আমার সাথে হীর আমাকে ভালোবাসে, আর আমি হীরকে। তুর্যর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুর্য কিভাবে জানলেন আমি তাকে ভালোবাসি? আচ্ছা সত্যি কি তুর্য আমাকে ভালোবাসে? তুই মিথ্যা বলছিস। এই মেয়ের কুকীর্তি লুকানোর জন্য এসব বলছিস।
তোর থেকে আমি এটা কখনো আশা করিনি তুর্য। তুই আমার গর্ব ছিলি, আর সেই তুই কি না আমার সব আশায় পানি ঢেলে দিলি। আম্মু, আমি জানি তুমি কষ্ট পেয়েছ এভাবে বিয়ে করাতে, কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আর তার থেকে বড় কথা, হীর তোমাদের সবার পরিচিত। তুর্যকে বলে কোনো লাভ না হলে তমা বেগম হীরের কাছে গিয়ে তার 2 বাহু চাপ দিয়ে ধরে বলে, কি জাদু করেছিস আমার ছেলেকে? এত কিছু নিজের চোখে দেখার পর তোর কথায় বিশ্বাস করলো। আমার ছেলের জীবন নষ্ট করার আগে একবারও ভাবলি না? তুই নিজে তো একটা নষ্টা। আমার মেয়ের জীবনে সব সুখ খেয়েছিস, এখন আমার ছেলেকে ধরছিস। এটা বোধ হয় তোর বড় আব্বুর পাপের ফল, যেই পাপ সে তোকে আমাদের পরিবারে এনেছিল। বড় আম্মুর কথাগুলো আমার বুকে তীরের মতো বেঁধে যাচ্ছে। সত্যি বোধহয় অনেক বড় ভুল করে ফেলেছি বিয়েটা করে। ইনাফ আম্মু, তোমার রাগ আমি মানছি, তুমি কিন্তু হীরকে এভাবে অপমান করতে পারো না। তমা বেগমকে উদ্দেশ্য করে তুর্য কথাটা বললে থমকে যায় তমা বেগম। কলিজার টুকরো ছেলের মুখ থেকে এই কথা শুনতে হবে কখনো তার কল্পনার বাইরে ছিল। তুই এই মেয়েটির জন্য তোর মাকে অপমান করছিস? আমি তোমাকে অপমান করছি না আম্মু, শুধু হীরকে তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে। হীর আমার বিবাহিতা স্ত্রী, এই চৌধুরী বংশের একমাত্র পুত্রবধূ। এ বাড়িতে তোমার যতটা সম্মান আছে, আজকের পর থেকে হীরও সেই একই সম্মানের অধিকারী। তমা বেগম আর কথা না বেরিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে গেলেন। তুর্যের সাথে আর কথা বলে কোনো লাভ হবে না, সেটা সে ভালোই বুঝতে পারছে। আফজল সাহেব এই বিয়েতে কোনো আপত্তি নেই। হীরকে সে নিজের মেয়ের মতোই দেখে। পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক না কেন, সম্পর্ক এত দ্রুত রূপ বদলায় না। তবে এই পুরো ঘটনার একমাত্র নীরব দর্শক ছিল তাফসি। এতটাই শান্ত চোখে সে সব দেখছিল যে যেন মনে হচ্ছে সে আগে থেকেই সবটা জানে।